হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইনটিউশন এডুকেশন। তো আজকে আমরা প্রথমে ফিজিক্সের জন্য যে কাজটা করব সেটা হচ্ছে ক্যালকুলাস। অ্যান্ড ক্যালকুলাস ইজ ভেরি ইম্পর্টেন্ট ম্যাথমেটিক্যাল টুলস ইন ফিজিক্স, যেটা আমাদের প্রত্যেকটা স্টেপে আমাদের এই ম্যাথমেটিক্যাল টুলটার খুব প্রয়োজন। তো সেই কারণে আমি প্রথম যে ইন্ট্রোডাক্টরি ক্লাস আজকে শুরু করছি সেটা হচ্ছে ক্যালকুলাস। So let us check the calculus part. So calculus basically দুটো টাইপের হয়। There are two types of calculus in basic part. So one part is differential calculus and other part is integral calculus. তো আজকে আমরা বেসিক্যালি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে differential calculus. So differential calculus consists of many parts, but we will go through some parts in some brief discussion. So first part what we'll need is a geometrical interpretation, and the second part is limit theory, যেটা আমি খুব শর্টে ডিসকাস করব, and the final part is the first principle of derivative, which is the main part in this course, and last part is the application in physics. So আমরা যে ক্যালকুলাসটুকু এখন জানবো সেটা ফিজিক্সে কিভাবে অ্যাপ্লিকেবল হচ্ছে সেটা আমরা আজকে একটু শিখব। তো এটার জন্য আমরা প্রথমে যেটুকু শুরু করছি সেটা হচ্ছে ডিফারেনশিয়াল ক্যালকুলাস। তো ডিফারেনশিয়াল ক্যালকুলাসে ফার্স্ট পার্টে আমরা যেটা পড়বো সেটা হলো, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি একটা ইকুয়েশন দিয়েছি, যে ইকুয়েশনটা কিন্তু আমরা খুবই ফ্যামিলিয়ার। এটা আমরা এর আগে কিন্তু অনেকেই এরকম ইকুয়েশন নিয়ে কাজ করেছি। আমাদের আগে যখন গ্রাফ প্লটিং শেখানো হতো তখন কিন্তু আমরা এরকম ইকুয়েশনগুলোকে নিয়ে কিছু কিছু কাজ করেছি। তো দিস টাইপস অফ ইকুয়েশনস ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ y ইকুয়াল টু দিস থিং। তো এখানে আমি কি করেছি, এখানে আমি কিছুই এক্সট্রা কিছু করিনি। এই সি অ্যান্ড এ এক্স এই দুটোকে আমি এদিকে ট্রান্সফার করে দিয়েছি। দ্যাটস ওয়াই এখানে নেগেটিভ সাইনগুলো অ্যারাইজ করছে। তো এই নেগেটিভ সাইনগুলো যেহেতু অ্যারাইজ করছে, তো আমি এখানে ওয়াই ইকুয়ালস টু যখন এটার এক্সপ্রেশন ক্যালকুলেট করব তখন এখানে বি যেহেতু মাল্টিপ্লাইড ফর্মে রয়েছে, তো আমি সিম্পলি এখানে ক্রস মাল্টিপ্লাই করে এখানে ডিভাইড করে দেবো। তো এটা একটা বেসিক ফর্ম। এবার আমাদের যদি কোনো রকম ভ্যালু অ্যাসাইন করা থাকে সি অ্যান্ড এর অ্যান্ড বির, তাহলে আমরা সেখান থেকে ইজিলি এরকম একটা টেবিল দিয়ে এক্স অ্যান্ড ওয়াই এর ভ্যালুগুলো আমরা ইজিলি ক্যালকুলেট করে ফেলতে পারবো। সো ফর দিস লেট আস টেক অ্যান এক্সাম্পল। তো আমরা এই যে ইকুয়েশনটা দেখলাম, এই ইকুয়েশনে আমি যদি কনসিডার করি সি এ অ্যান্ড বি এদের একটা পার্টিকুলার কোনো ভ্যালু অ্যাসাইন করা আছে, অ্যান্ড এক্স এর কিছু ডেফিনিট ভ্যালুর জন্য আমি এখানে ওয়াই এর কিছু ডেফিনিট ভ্যালু পাচ্ছি, এখানে আমি কিছু ওয়াই এর ডেফিনিট ভ্যালু পাচ্ছি। সো সেখান থেকে আমি কি করতে পারি, সেখান থেকে আমি এরকম একটা গ্রাফ খুব ইজিলি প্লট করে ফেলতে পারবো, যেখানে আমি দুটো পয়েন্টকে নোন কনসিডার করেছি। অ্যান্ড দ্য ফার্স্ট পয়েন্ট ইজ x1 y1 and the second point is x2 y2, which is denoted as b. So এখানে যদি তোমরা লক্ষ্য করে থাকো, I have drawn two triangles of which one triangle is drawn with a blue line and other with yellow line. So এখানে আমরা যে বিগার পয়েন্টটা ডিনোট করেছি as c, সেই পয়েন্টটার কোঅর্ডিনেট আমি xy রেখেছি, which is a ভ্যারিয়েবল পয়েন্ট। xy একটা ভ্যারিয়েবল পয়েন্ট, যেখানে আমি x1 y1 and x2 y2 আমরা জানি, বাট xy আমরা জানি না। এই xyটা যে কোনো জায়গায় হতে পারতো, এটা একটা ভ্যারিয়েবল পয়েন্ট, বাট এই লাইনের ওপর যেন থাকে, এটা আমাদের মেন মোটো। এই লাইনের ওপর যেন থাকে বাট ভ্যারিয়েবল হতে হবে।
মানে কোনো পার্টিকুলার ভ্যালু হয়ে গেলে সেটা কিন্তু অ্যাসাইন্ড করা হয়ে গেল, সেটা অ্যাসাইন্ড হলে হবে না, আমরা যে কোনো একটা ভ্যারিয়েবল পয়েন্ট নিচ্ছি যেটা যে কোনো জায়গায় আমি চুজ করতে পারি। তো আমি এই ভ্যারিয়েবল পয়েন্টের সাথে আমাদের x1 y1 এর একটা ইয়েলো ট্রায়াঙ্গেল নিয়েছি, অ্যান্ড এই দুটো নোন পয়েন্টের মধ্যে আমি ব্লু লাইন দিয়ে একটা ট্রায়াঙ্গেল ড্র করেছি। তো সেখান থেকে তোমরা ইজিলি দেখতে পাচ্ছ যে পয়েন্ট সি থেকে পয়েন্ট এর ডিস্টেন্স অফ ওয়াই অর ডিফারেন্স অফ ওয়াই, সেটা বেসিক্যালি কি হচ্ছে, সেটা ওয়াই মাইনাস ওয়াই ওয়ান। কিভাবে হচ্ছে, বিকজ এই সি পয়েন্টের করেসপন্ডিং কোঅর্ডিনেট হচ্ছে ওয়াই, অ্যান্ড এ পয়েন্টের করেসপন্ডিং ওয়াই হচ্ছে ওয়াই ওয়ান। তো দ্যাটস ওয়াই আমরা এই ডিফারেন্সটাকে কি লিখতে পারি, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান। এটা খুব একটা সিম্পল কেস। সিমিলারলি আমরা যদি এ অ্যান্ড বি পয়েন্টকে নিয়ে আলোচনা করি তাহলে দেখতে পাবো the b point will have the coordinate y2 in y axis and point A as well as y1. So the difference is y2 minus y1. So এই দুটো আমাদের চলে গেল y নিয়ে কাজ। সিমিলারলি আমরা যদি x এর দিকে দেখি, x এর দিকে দেখলে দেখতে পাবো the coordinate of x corresponding to the point C, যেটা হচ্ছে, আমি ভ্যারিয়েবল যেহেতু নিয়েছি সেই কারণে আমি সিম্পলি x লিখলাম, আর এই a পয়েন্টটা আমাদের কাছে যেহেতু নোন, তাহলে এটার জন্য আমরা অ্যাসাইন করেছিলাম x1। তো এই ডিফারেন্সটা কত হবে, এই ডিফারেন্সটা হচ্ছে সিম্পলি x মাইনাস x1, যেটা আমি এইখানে ডিনোট করেছি। তো এখান থেকে আমরা x এর ডিফারেন্সগুলোকে খুব ইজিলি কিন্তু ক্যালকুলেট করে ফেলতে পারলাম। অ্যান্ড দেন আমরা কি করেছি, এ অ্যান্ড বি পয়েন্টের যে করেসপন্ডিং এক্স এর ভ্যালুগুলো রয়েছে সেগুলোকে আমরা এখানে ক্যালকুলেট করেছি। তো এই ডিফারেন্সটা কত, এই ডিফারেন্সটা x2 মাইনাস x1। এই ডিফারেন্সটাকে আমি যদি মেনশন করি সেটা হচ্ছে x2 মাইনাস x1, এখানে আমি ডিনোট করেছি এইটাকে। তাহলে এখান থেকে আমরা দেখতে পেলাম যে একটা স্ট্রেট লাইনের মধ্যে যদি আমি দুটো নোন পয়েন্ট আর একটা আননোন পয়েন্ট কনসিডার করি তাহলে সেখান থেকে আমি দুটো ট্রায়াঙ্গেল পেতে পারি। সেই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে ডিফারেন্স ইন ওয়াই অ্যান্ড ডিফারেন্স ইন এক্স, দুটো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রেই আমরা ক্যালকুলেট করতে পারলাম। আর একটা মেন জিনিস যেটা হচ্ছে সেটা হলো এই যে ট্রায়াঙ্গেল এ বি পি অ্যান্ড ট্রায়াঙ্গেল এ সি কিউ, এই দুটো ট্রায়াঙ্গেলই কিন্তু এ কিউ লাইনের সাথে থিটা কোণ করে আছে, or the angle subtended by the straight line with the line AQ is theta. So এখান থেকে আমরা কি পেতে পারি, we already know that tan theta means the perpendicular divided by the base. So in our diagram the perpendicular is nothing but this thing and this thing, and the base is nothing but this thing and this thing. So এখান থেকে আমরা ইন্ডিভিজুয়ালি এই দুটো জিনিসকে প্লট করব। তো পারপেন্ডিকুলার বেসিক্যালি আমরা আমাদের ডায়াগ্রাম অনুযায়ী যেটা দেখতে পাচ্ছি, বেসিক্যালি the differences in y and base equals to the differences in or the change in x. So perpendicular means the change in y and base means change in x. এই দুটো জিনিসকে আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে, যেখান থেকে আমরা নেক্সট স্টেপে এগোতে পারবো। তো নেক্সট স্টেপে কি দেখা যাচ্ছে, এখানে আমি যেটা লিখেছি যে ইন ট্রায়াঙ্গেল এবিপি উই হ্যাভ বিপি ইকুয়ালস টু ডেল্টা ওয়াই। তো ডেল্টা ওয়াই মিনস আমি এইটাকে ডেল্টা ওয়াই কনসিডার করেছি। তো দিস ডেল্টা ওয়াই ইজ নাথিং বাট, and similarly AP means this, AP distance is nothing but x2 minus x1. তো এখান থেকে আমরা কিন্তু BP and AP এই দুটো ভ্যালুই এখান থেকে ক্যালকুলেট করে ফেলতে পারি, and that is denoted as delta y and delta x. So simply by the definition of
tan theta, simply just put this values. So we will have tan theta equal to bp by ap, and bp equals to y2 minus y1, and ap equals to x2 minus x1. Now look into the triangle ACQ. In triangle ACQ, we have the change in y is y minus y1, and change in x is x minus x1. So change in y, I have denoted as delta y prime, because this difference is not same as before. That's why I am denoting it as a prime factor. So it's just a notation, not very essential thing. So PQ equals to y minus y1, and AQ equals to x minus x1. Now as before, simply just put these values in the definition of tan theta. So you will have PQ by AQ, where CQ is the perpendicular and AQ is the base. Now CQ equals to, we have y minus y1, and AQ equals to, we have x minus x1. So from these two expressions, one is this and another is this, we have that both are equals to the tan theta. These two are equals to the tan theta. That's why we can draw a simple relation that this must be equal to this. So simply just write this thing as like this. And in addition, we have denoted this part as m, because just notice here that we know x1 y1 and x2 y2. These coordinates we already know. That's why I am taking it as a known constant, that is denoted as m, and this m is called slope. This m is simply called the slope. Slope or inclination, sometimes we will use the term inclination. So inclination means the tan theta, basically the tan theta. So from that, if you forget this thing, you can easily manipulate this expression as, if you do a simple mathematics, so you will have y minus y1, this thing equals to this into this. So from this expression we will have y minus y1 equals to m into x minus x1. So from where we can easily have that expression as mx minus m x1. So simply transfer this y on this side, and we will have a thing like this. So here you can see that y equals to mx plus a constant part. So here I have denoted this constant part as c, and this c part is nothing but the intercept on y axis. If you look at the diagram, you can notice here the straight line is going like this, and the y axis is here. If I draw it roughly, we will have this, and this part is the c. So this is very simple thing, just keep in mind. So this c is called the intercept on y, and the m is called the slope or inclination. From this we can have a equation of straight line. So this is how we can derive an expression or an equation of a straight line. Now that part of tan theta,
that part of tan theta which is nothing but the change in y by change in x is our required derivative form. So we will see it later. Now look into that factor. We had that straight line so that we can easily make triangles from it. Now if we have a non-straight line expression, so what we'll do? If we had a non-straight line expression or non-straight line diagram, so what should we do? Similarly as before, we have taken 3 points, out of which we can draw a straight line. We can draw a straight line, but this straight line will not give us the satisfactory expression. The straight line will not give us the satisfactory expression. You can see, because this thing, if I zoom it, so we will have that it gives a angle, gives an angle, and this part will give a different angle. So this is not our target to have, so that we will have to do something other. And one more thing is, we'll have that the corresponding value is x and this value is y. Please notice that we'll denote sometimes the y as f of x, which is abbreviated as function of x, because y depends on x. That is why it's called function of x or simply fx. We'll denote it as this. Now look at this diagram. If we divide this curve into very small parts, so that we'll have a section like this. You can see here that first section is drawn as black, and second section is yellow, third section is blue, and fourth section is green. And if we carry on, so we will have a section like this purple. Now let us zoom this part. If we zoom this part, we'll have that if this edge is x equals to a and this width is h, then we'll have the next edge as a plus h, next edge as a plus h, and similarly the next part or the next edge as a plus 2h, because from the initial point we have crossed 2h. That's why if this is a, so the end edge of the yellow part is simply a plus 2h. So if we go further, we'll have a section like this purple color. So now if we look it by a zoom, so you can see that the curve goes like this. If you look at this very precisely, the curve goes like this, so that these parts are getting extra for our requirement. So we know that this section must be confined, but we have that these parts are extra.
So we have to remove this part. How to remove this part? Let us check. Now first consider the diagram original. So original diagram shows that the differences in two corresponding or two consecutive x's is h. That's how we can calculate the corresponding y's, so that we can have, this is our corresponding y, as this diagram shows that this edge is denoted as a. Now we'll have that corresponding y as f of a. As I've already told that we'll denote y as fx. Here the value of x is a, so that I'm writing the x as a. Now this is f of a, and the next part is we can easily write this thing as, so the next a plus h. So this is our coordinates of y. Now just calculate that two consecutive y will give us a delta y like this. Delta y means the changing y. Delta y means the changing y. So the first y was this and the second y was this. So the difference between these consecutive y's are this. Now the change in corresponding or consecutive x's is h. We already denoted this. So now simply write this thing as this minus this. So it will give us h. Now as we have done before that, tan theta is nothing but the perpendicular by base, and the perpendicular is nothing but the delta y, and base is nothing but delta x. So we will have that tan theta will give us f of a plus h minus f of a, and the delta y will delta x will give simply h. So from here we have that the point is fixed, but if we want that point to be variable, আমরা যদি এই পয়েন্টটাকে ভ্যারিয়েবল হিসাবে কনসিডার করি, অর্থাৎ আমরা যদি ডায়াগ্রামটাকে খুব ভালো করে লক্ষ্য করি, আমি যে কোনো একটা জায়গায় এই পয়েন্টটাকে অ্যাসাইন করলাম, আমি ফার্স্ট পয়েন্টটা নিলাম না বা সেকেন্ড পয়েন্টটা নিলাম না, আমি যে কোনো জায়গায় একটা পয়েন্টকে যদি কনসিডার করি, দ্যাট উইল গিভ সিম্পলি এক্স and it will correspond to fx, and the next part will give us x plus h, and that will correspond to f of x plus h. So from here we can have the delta y as f of x plus h minus f of x, and delta x equals to, as before, that is the h. So let us go to this part. So for variable points, or in general we can denote tan theta as f of x plus h minus f of x divided by h. So that is the form of tan theta, which is denoted as
delta y by delta x. Now again go to the diagram. I've already told that these gaps must be very small. So this very small thing will be denoted as h arrow 0. That means h tends to 0. So the value of h is very small and very close to 0. So that this extra form will have, as I have denoted earlier, that the curve is going like that. The curve is going like that. So these parts are extra. So if we have to erase this part, then we'll have to make these sections very thin, very thin, so that h is very small, h is very close to 0, so that h becomes very close to 0. This thing we have to keep in mind. So if h is very small, very small, then these sections will be very thin and this part will be lower than the previous. Like আমরা যদি এটাকে আরো সরু করতে থাকি, h এর ভ্যালুকে আরো 0 এর কাছাকাছি নিয়ে যেতে থাকি, দেন এই পার্টগুলো আরো বেশি ছোট হতে থাকবে। এই পার্টগুলো বলতে আমি এইগুলোর কথা বলছি, এগুলো আরো বেশি ছোট হতে থাকবে, আরো বেশি ছোট হতে হতে এগুলো একটা টাইমে 0 হয়ে যাবে। আর এইচটা কিন্তু 0 হলে চলবে না, এইচ এর ভ্যালুটা 0-র খুব কাছাকাছি হতে হবে, বাট নট ইকুয়ালস টু 0। এই ব্যাপারটাকে আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। এইচ ইজ ভেরি ক্লোজ টু 0 বাট নট ইকুয়ালস টু 0, থিওরিটিক্যালি নট ইকুয়ালস টু 0। আমরা যখন ম্যাথমেটিক্স কিছু করব তখন আমরা এটাকে 0 হিসাবে কনসিডার করতেই পারি, কিন্তু থিওরিটিক্যালি ইট মাস্ট নট বি ইকুয়ালস টু 0। সো আমরা যদি এইটায় আবার ফিরে যাই, then we'll notice that delta y by delta x is equals to f of x plus h minus f of x equals to h divided by h. So if h is very small, that is h tends to 0, we'll write it as limit h tends to 0, delta y by delta x equals to dy dx. তো এখন থেকে আমরা কি করব, যখনই দেখব h খুব ছোট আর ডেরিভেটিভ আর ক্যালকুলাসের কোনো কাজ আমাকে করতে দেওয়া হয়েছে, then we'll denote that h as very small and that h is nothing but delta x or very precisely dx. dx is very small. Okay, প্লিজ এই জিনিসটাকে মাথায় রাখতে হবে, এটা কিন্তু সবাই খুব ভালো করে মাথায় রেখো। নাও এবারে আমরা কি করতে পারি, এবারে আমরা আবার আগের এক্সপ্রেশনটায় ফিরে যাই। আগের এক্সপ্রেশন বলতে যেখানে আমি লিখেছিলাম ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, এই এক্সপ্রেশনটা, দ্যাট ইজ দিস এক্সপ্রেশন। সো আমি যদি এখানে একটা কাজ করি, dy dx equals to limit h tends to 0। এখানে একটা জিনিস নোটিস করো, এখানে কিন্তু কোথাও h নেই, এই গোটা এক্সপ্রেশনটাই কিন্তু কোথাও h নেই, বাট ইনডিরেক্টলি or inclusively that delta x is nothing but h. So we should denote that h as delta x, so that we'll have that limit h tends to 0, f of x plus h minus f of x divided by h. And this thing is nothing but the first principle of ডেরিভেটিভ। তো আমাদেরকে ফিজিক্স পড়তে গেলে এই
এক্সপ্রেশনটা খুব ভালো করে মাথায় রাখতে হবে। যদিও আমাদের এতটা ডিটেলসে দরকার নেই, বাট তবুও আমরা ব্যাকগ্রাউন্ড থিওরিটাকে জানার জন্য আমরা এই এত কিছু কাজ আমরা করছি। তো এই জিনিসটা আবার অ্যাপ্লাই করব কিভাবে, এই জিনিসটাকে আমরা অ্যাপ্লাই করব কি করে? অ্যাপ্লাই করতে গেলে আমাদেরকে যেটা দরকার সেটা হচ্ছে, লেট আস টেক y ইকুয়ালস টু এক্স স্কোয়ার। সো y মিনস, আমি এখানে আবারও বলছি যে আমি ওয়াইটাকে কিন্তু অনেক সময় fx দিয়ে ডিনোট করবো, অ্যান্ড এখানেও আমি fx দিয়েই ডিনোট করছি, that fx equals to x square, so that if x যদি x square হয়, then we'll notice that f of x plus h কি হবে, সিম্পলি x এর জায়গায় যেমন আমি এখানে x এর জায়গায় x plus h বসিয়েছি, ঠিক একই রকম ভাবে এখানেও যেটা x ছিল সেই x এর জায়গায় আমি x plus h বসিয়ে দেবো, বাদ বাকি যা আছে সিমিলারলি বসে যাবে। তো এইভাবে আমরা কিন্তু ডিনোট করতে পারি, তো এটাকে ফাংশনাল ফর্ম বলা হয়। এবারে আমরা আসি আরো একটা জিনিসে। আমি এর আগে একটা আননোন জিনিস বললাম, সেটা হচ্ছে লিমিট, যেটা আমি ডিসকাস করিনি এখনো। এই জিনিসটা, এই লিমিট জিনিসটা কি? লিমিট জিনিসটা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা জিনিস। আমি এই পার্টটায় আবার ফিরে আসবো, তার আগে আমরা লিমিট নিয়ে কিছুটা পড়াশোনা করি। লিমিট জিনিসটা কি? লিমিট জিনিসটা ভেরি ইজি, বাট খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, বাট আমাদেরকে এটা কিন্তু শিখতেই হবে। লিমিট হচ্ছে এমন একটা জিনিস, যদি আমি বলতাম যে fx ইকুয়ালস টু, আমি খুব সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি, একটা প্রবলেম আমি দু রকম ভাবে করতে পারি। x ইকুয়ালস টু f অফ x ইকুয়ালস টু, আমাকে দেওয়া আছে x স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই x মাইনাস 2। তো আমাকে এখানে বলা আছে ফাইন্ড দ্য ভ্যালু অফ fx at x ইকুয়ালস টু 2। x ইকুয়ালস 2 এর জন্য fx এর ভ্যালু কি হবে, x ইকুয়াল টু 2 এর জন্য fx এর ভ্যালু কি হবে? তো এই ভ্যালুটা বার করতে গেলে আমরা কি করতে পারি? আমরা যদি এখানে x এর ভ্যালুটা ডিরেক্টলি বসিয়ে দিই, ডিরেক্টলি বসালে কি হতে পারে? ডিরেক্টলি বসালে যেটা হবে সেটা হলো, এখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে f of x equals to simply 2 square minus 4 by 2 minus 2। তো আমাকে নিউমারেটর থেকেও 0 আসবে অ্যান্ড ডিনোমিনেটর থেকেও 0 আসবে। তো 0/0, এই 0/0 ভ্যালু কি হয় এটা কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারবো না। এই 0/0 হচ্ছে একটা আনডিফাইন্ড ফর্ম। আনডিফাইন্ড বলতে এর কোনো ডেফিনেশন নেই, এর ভ্যালু যা কিছু হতে পারে। যা কিছু বলতে যা কিছু, যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, এটা একটু বোকা বোকা এক্সাম্পল, বাট তবুও বোঝার জন্য না। আমি যদি বলি 2 নেব না, আমি ওটা অন্য কোনো নাম্বার নিই, লেট 5 ইকুয়ালস টু 0, 5 ইন্টু 0 ইকুয়ালস টু, আমরা জানি কত হবে, 0 হবে। তো আমি এখানে সিম্পলি ক্রস মাল্টিপ্লাই যেভাবে আমরা করেছি সেভাবে করতে পারি, 0/0 মানে 5 হতে পারে। আবার যদি আমি এখানে বলতাম 100 ইন্টু 0 ইকুয়ালস টু অলসো 0, তো আমি এখানে 100 ইকুয়ালস টু বলতে পারতাম 0/0। তাহলে 0/0 এর অ্যাকচুয়াল ভ্যালু কোনটা, 100 নাকি 5 নাকি অন্য কিছু? তো এইগুলোর এই কনফিউশনটার জন্য এটা পুরোপুরি আনডিফাইন্ড, তো এটার কোনো ডেফিনেশন নেই। তো এইরকম ডেফিনেশন, এটার কোনো ডেফিনেশন যেহেতু নেই, তাহলে আমরা একটা কাজ করব, আমরা এর আশেপাশে কোনো একটা খুব কাছাকাছি যে সমস্ত নাম্বার রয়েছে সেই সমস্ত নাম্বার দিয়ে অ্যানালাইজ করব। যেমন আমাকে এখানে বলে দেওয়া হচ্ছে যে x ইকুয়ালস টু 2 দিয়ে এটার ভ্যালু বার করতে হবে, x ইকুয়ালস টু 2 বসিয়ে এটার ভ্যালু বার করতে হবে। কিন্তু 2 বসিয়ে বার করতে গিয়ে আমি দেখলাম এরকম একটা প্রবলেম অ্যারাইজ করছে। তখন আমি কি করব? তখন আমরা এই 2 থেকে খুব অল্প একটু দূরে কোনো একটা নাম্বার কনসিডার করব। 2 থেকে অল্প একটু দূরত্বে কোনো নাম্বার বলতে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, ধরা যাক আমি একটা নাম্বার নিচ্ছি দ্যাট ইজ ভেরি ক্লোজ টু 2 বাট নট ইকুয়ালস টু 2। আমি একটা নাম্বার নিচ্ছি 1.99, যেটা আমি ইন প্র্যাকটিক্যাল পারপাস আমরা কিন্তু 2 হিসাবে কনসিডার করতে পারি।
তো 2 হিসাবে যদি কনসিডার করতে পারি তাহলে সেটা আমাকে কত দেবে, এই নাম্বারটা আমাকে দেবে fx এর জায়গায় যদি আমি এটাকে বসাই, তো দ্যাট উইল গিভ মি 3.9601 minus 4 divided by 1.99 by this. So এই এক্সপ্রেশনটা আমাকে কি দেবে, এই এক্সপ্রেশনটা আমাকে দেবে 3.99। আমি এই ক্যালকুলেশনটা যদি আমি করলাম না, এটা খুব ইজিলি ক্যালকুলেটরে করে নেওয়া যাবে। তাহলে এই ভ্যালুটা কি হচ্ছে 3.99। এবার যদি আমি একটা কাজ করি যে আমি এখানে 1.99 এর থেকেও আরো বেশি প্রিসাইজ কোনো ভ্যালুকে কনসিডার করি যেটা 2 এর আরো বেশি কাছে। তো 2 এর আরো বেশি কাছে একটা ভ্যালু যদি আমি নিই তাহলে সেটা আমি কনসিডার করলাম x ইকুয়ালস টু 1.999। তো 1.999 আমাকে দেবে স্কোয়ার করলে এটা আমাকে দেবে 3.996 রাফলি। এটা আমি মানে একটা রাফ ভ্যালু বসালাম, অ্যান্ড এইটা 1.999 মাইনাস 2। তো এই ভ্যালুটা যদি আমরা ক্যালকুলেট করি, এই ভ্যালুটার জন্য আমরা কত পাবো, এই ভ্যালুটার জন্য আমরা পাবো 3.9999। তো একটা জিনিস আমরা লক্ষ্য করতে পারি, আমরা আগে যে কাজটা করলাম সেখানে কিন্তু জাস্ট এইটুকু ছিল, এখন কিন্তু আরো দুটো 9 অ্যাডেড হয়ে গেছে, এর সাথে আরো দুখানা 9 কিন্তু এক্সপ্রেশনে এসে গেছে। তাহলে আমরা কিন্তু খুব ইজিলি বলতে পারি যে এই গোটা ভ্যালুটা কোন দিকে যেতে চাইছে। তো প্রথম ভ্যালুটা আমি যখন 1.99 বসালাম, যখন আমি x এর ভ্যালু আমি যদি টেবিল ওয়াইজ লিখি, আমি যদি x এর ভ্যালু 1.99 বসাই তাহলে আমার এই ভ্যালুটা আসলো 3.99। আমি যদি যখনই এটাকে 1.999 করে দিলাম তখনই কিন্তু এই ভ্যালুটা আরো বেশি প্রিসাইজ হয়ে গেল, 999 অর বেটার টু সে 4টে 9 এসে গেছে। তো আমরা যদি এই ভ্যালুটাকে গ্র্যাজুয়ালি 2 এর দিকে নিয়ে যাই তাহলে এই ভ্যালুটা কোন দিকে যাচ্ছে, 4 এর দিকে। তো এইটা আমরা রিগরাস ক্যালকুলেশনের মাধ্যমে বলতে পারলাম। কিন্তু এছাড়াও আমরা খুব ইজিলি একটা ছোট্ট ক্যালকুলেশনের মাধ্যমেও কিন্তু এটা খুব ইজিলি আমরা ক্যালকুলেট করতে পারবো। তো সেটা কিভাবে পারবো, সেটা হচ্ছে পারবো এইভাবে। আমাদেরকে fx ইকুয়ালস টু দেওয়া ছিল কত, x স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই x মাইনাস 2। তো আমরা সিম্পলি যদি এটাকে ফ্যাক্টরাইজ করে দিই, ফ্যাক্টরাইজ করলে আমরা পেয়ে যাব x মাইনাস 2 ইন্টু x প্লাস 2 ডিভাইডেড বাই x মাইনাস 2। তো কেটে দাও এই পার্টটাকে, কেটে দিলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে x প্লাস 2। এবার সিম্পলি x এর জায়গায় যদি আমরা 2 বসিয়ে দিই, x এর জায়গায় যদি আমরা 2 বসিয়ে দিই তাহলে আমরা এখানে কি পাবো, এখানে আমরা পাবো fx ইকুয়ালস টু 4। তাহলে কি হলো, ডিরেক্টলি কিন্তু আনসারটা চলে আসলো। তাহলে আমাদেরকে এখান থেকে যেটা করতে হবে সেটা হলো আমরা সব সময় ডিরেক্ট ভ্যালু বসাবো না, ডিরেক্ট ভ্যালু না বসিয়ে আমাদেরকে কাজ করতে হবে। ডিরেক্ট ভ্যালু বসালে অবশ্যই আগে চেক করে নিতে হবে যে ডিরেক্ট ভ্যালু বসালে এই এক্সপ্রেশনটা আসছে কিনা, এই 0/0 এক্সপ্রেশনটা আসছে কিনা। কারণ এখানে যদি আমি x ইকুয়ালস টু 2 বসাতাম তাহলে কিন্তু 0/0 ফর্মটা আসছিল। সেই কারণে আমরা কি করব, আমরা এখানে ডিরেক্টলি ভ্যালু বসাবো না। ফর এক্সাম্পল আমাদেরকে যদি fx মানে দেওয়া থাকতো x স্কোয়ার, fx মানে যদি x স্কোয়ার দেওয়া থাকতো তাহলে আমরা কি করব, আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে f অফ x টা লিখে রাখবো, যেটা আমি আগেও বলছিলাম, সিম্পলি কত হবে x প্লাস h এর হোল স্কোয়ার। এই হচ্ছে আমার এক্সপ্রেশন। এইখানে আমাদেরকে যদি
ডিওয়াই ডিএক্স ক্যালকুলেট ডিওয়াই ডিএক্স ক্যালকুলেট করতে হয়, তাহলে আমরা কি করব, আমাদেরকে এখানে বলা হচ্ছে এইচ মাস্ট বি ভেরি স্মল, এইচ কিন্তু খুব ছোট হবে, এইটা আমাদেরকে মাথায় রাখতেই হবে, এইচ খুব ছোট হবে। এইচ যদি খুব ছোট হয় তাহলে আমরা এই জিনিসটাকে ডিনোট করবো কি করে, লিমিট এইচ টেন্ডস টু 0, আর ওপরে থাকবে বাই ডেফিনেশন এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। তো এবার সিম্পলি জাস্ট ভ্যালুগুলোকে পুট করে দাও, তাহলে আমরা কি পাবো, আমরা পাবো dy dx ইকুয়ালস টু এফ অফ এক্স মানে কত, এক্স প্লাস এইচ এর হোল স্কোয়ার। তার আগে অবশ্যই কিন্তু আমাকে লিখতে হবে লিমিট এইচ টেন্ডস টু 0। এবার এফ অফ এক্স প্লাস এইচ মানে হচ্ছে এক্স প্লাস এইচ এর হোল স্কোয়ার মাইনাস এফ অফ এক্স মানে হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এইচ। এবার যদি আমরা এইচ এর ভ্যালু ডিরেক্টলি 0 বসিয়ে দিই, আমাদের এখান থেকে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে এই ভ্যালুটা ওপরে এই জায়গায় যদি আমি 0 বসিয়ে দিই তাহলে দুটো এক্স স্কোয়ার আমাদের কাছে থাকছে, সেই এক্স স্কোয়ারের জন্য কিন্তু এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাওয়ার কারণে এই ওপরেরটাও 0 হয়ে যাচ্ছে অ্যান্ড এই নিচের পার্টটাও 0 হয়ে যাচ্ছে। তাহলে এই ভ্যালুটা তো কনসিডার করা যাবে না, যেহেতু কনসিডার করা যাবে না তাই আমরা কি করব, আমরা এখানে এটাকে এক্সপ্যান্ড করে দেবো, লিমিট এইচ টেন্ডস টু 0, এটাকে যদি আমরা এক্সপ্যান্ড করে দিই, এক্সপ্যান্ড করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2xh প্লাস এইচ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এইচ। তো এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই এক্স স্কোয়ার গুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে, so these x squares are get cancelled, so we are left with only this part. So in the next page simply I'm writing dy dx equals to limit h tends to 0 and we are left with 2xh plus h square. Remember that we have to write this limit h tends to 0. This part we have to write until we are putting the value of h equals to 0. So আমরা এইভাবে লিখতে পারি। So here we can take one h out of the expression so that in brackets it will left. So এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি that this h will be cancelled, so that limit h tends to 0 equals to 2x plus h. এইবারে আমরা কি করব, এবারে সিম্পলি আমরা h এর ভ্যালু 0 পুট করে দেবো। h এর ভ্যালু যদি আমরা 0 পুট করে দিই, h এর ভ্যালু পুট করে দিলে তখন কিন্তু আর লিমিটটা লেখার দরকার নেই। তাহলে আমরা h এর ভ্যালু যদি 0 পুট করে দিই তাহলে কি হবে, সিম্পলি আমাদের কাছে পড়ে থাকবে 2x, so equals to 2x. So if y equals to x square, then dy dx will be 2x. এইটা হচ্ছে ডেরিভেটিভ, এইটা হচ্ছে ডেরিভেটিভ। এই ডেরিভেটিভের যে প্রসেসটা আমি করলাম, যেভাবে আমি এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করে 2x আনলাম, এই প্রসেসটার নাম হচ্ছে ডিফারেন্সিয়েশন। এই ডিফারেন্সিয়েশনটা আমাদেরকে কিন্তু
ক্যালকুলাসে প্রচণ্ড পরিমাণে কাজে লাগাতে হবে। তো দ্যাটস ওয়াই আই এম গিভিং আ হোমওয়ার্ক ফর ইউ। ইফ y equals to x cube, then simply calculate that dy dx equals to how much. So this is your homework. Please try to do this as I've done in this lecture, and please follow the patterns what I've taught. তো যদি কোনো ডাউট থাকে তোমরা আমাদেরকে ইমেল করতে পারো, ইমেল করে ইমেজ ফর্মে বা পিডিএফ ফর্মে বা ভিডিও ফর্মে যে কোনোভাবেই হোক তোমরা আমাদেরকে তোমাদের ডাউটগুলো জানাতে পারো। তো আমরা নেক্সট পার্টে যেটা করব, যে ডেরিভেটিভের আরও কিছু ফর্মুলা, দেয়ার সো মেনি ফর্মুলাস ইন ডেরিভেটিভ, সো উইল ডিসকাস ইট অন নেক্সট লেকচার। তো আমরা নেক্সট লেকচারে আরও কিছু ডেরিভেটিভের ফর্মুলা নিয়ে ডিসকাস করব, বাট আমরা ডিরাইভ করব না। আমরা যেমন এই ফর্মুলাটা ডিরাইভ করেছি, বাট আর অন্য কোনো ফর্মুলা আমাদের ডিরাইভ করতে লাগবে না। সো আমরা সিম্পলি ডিসকাস করব ফর্মুলাগুলোকে নিয়ে, অ্যান্ড তারপরে আমরা যেটাই আসবো সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভস ইন ফিজিক্স। আমরা ফিজিক্সে কোথায় কোথায় অ্যাপ্লাই করবো এই জিনিসগুলোকে, আর কেনই বা অ্যাপ্লাই করবো সেগুলো আমরা ডিসকাস করবো। অ্যান্ড তারপরে আমরা যেটাই আসবো সেটা হচ্ছে ইন্টিগ্রেশন। তোমাদের যদি কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই আমাদেরকে মেল করতে পারো, আর অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটাও দেখো। ইউটিউব চ্যানেলে প্রচুর এরকম ছোট ছোট ট্রিকি প্রবলেম আমরা প্রোভাইড করতে থাকছি রেগুলার, সেখান থেকেও তোমরা অনেক রকম হেল্প পাবে ফর কম্পিটিটিভ এক্সামস। So please follow our YouTube channel and obviously subscribe and share with your friends so that আমরা ইন্সপায়ার হতে পারি তোমাদেরকে আরো কিছু নতুন নতুন ট্রিকি প্রবলেম প্রোভাইড করতে। তো আজকে এতটুকুই থাকলো, আর আমরা কম্পিটিটিভ এক্সামের জন্য যে জিনিসগুলো আমাদের লাগবে, আমরা এই ক্যালকুলাস শেষ হলেই আমরা সেই সব জিনিসে ঢুকবো। থ্যাংক ইউ।